তোমরা অলরেডি তো পড়ে আসছো, তো আমি আস্তে একটু কুইকলি কভার করে যাব কারণ অনেক কিছু বাকি আছে, আমাদের অনেক কিছু কভার করতে হবে। সো প্রথমে এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ পিএইচ অফ ওয়াটার। ব্যাকগ্রাউন্ডে যদি বলে পিএইচ সম্পর্কে তোমরা তো মোটামুটি সবাই জানো, আমি বলছি যে পিএইচ বেসিক্যালি হচ্ছে একটি নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন কনসেন্ট্রেশন, এবং ওয়াটারের যে আয়নিক স্ট্রেংথ সেখান থেকে আমরা জানি যে কেডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে যে বেসিক্যালি হাইড্রোজেন কনসেন্ট্রেশন এবং হাইড্রোক্সিল কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন, এবং যেটা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 10 টু দি পাওয়ার -14 থাকে। সো যার পর বেস করে আমরা পিএইচ স্কেল পাই হচ্ছে 0 টু 14 এর মধ্যে। সো এখানে বেসিক্যালি বিভিন্ন ধরনের যে ল্যাব ম্যানুয়ালটা আছে সেখান থেকে নেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের সলিউশনের যে কি ধরনের পিএইচ থাকে সেটা একটা স্কেল দেখানো আছে। আমাদের যে পিএইচ মেজার যেটা আসে সেটা বেসিক্যালি হাইড্রোজেন কনসেন্ট্রেশন থেকে আসছে। সো আমরা যদি পিএইচ স্কেলের সাথে হাইড্রোজেন কনসেন্ট্রেশনের এটা দেখি যে যদিও পিএইচ স্কেলটা আমরা পাচ্ছি লিনিয়ার, কিন্তু হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা কিন্তু লগ স্কেলে আছে। সো যার কারণে যদি পিএইচ এর রিলেশনশিপ যদিও লিনিয়ার ভ্যারিয়েশন হলেও হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা অ্যাকচুয়ালি নন লিনিয়ারলি ভ্যারি করছে। সো আমাদের ওয়াটার এর জন্য পিএইচ আসলে মেজার করা কেন প্রয়োজন, সো এটার এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সটা যদি দেখি তাহলে বেসিক্যালি হচ্ছে যে পিএইচ অফ ওয়াটার এটা অনেক ধরনের অ্যাক্টিভিটিসের সাথে আসলে প্রযোজ্য। যে কোনো ধরনের ট্রিটমেন্ট যদি আমরা করতে চাই তার জন্য পিএইচটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ট্রিটমেন্ট প্রসেস এবং বিভিন্ন যে মাইক্রো অর্গানিজম আছে তাদের অ্যাক্টিভিটিস পিএইচ এর উপর ডিপেন্ড করে ভ্যারি করতে পারে। ইউজুয়ালি গ্রাউন্ড ওয়াটার হচ্ছে কিছুটা অ্যাসিডিক থাকে যেহেতু ওখানে এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড প্রেজেন্স থাকে। সো গ্রাউন্ড ওয়াটারটাকে যখন নিয়ে হচ্ছে যে এটা যদি সারফেসে নিয়ে আসে তখন এরেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রিমুভ হয়ে যায়, তো তখন হচ্ছে যে পিএইচটা বেড়ে যায়। আর আদার যে ন্যাচারাল ওয়াটার, সো বেসিক্যালি যেমন পন্ড বা রিভার, সেগুলো কিছুটা স্লাইটলি অ্যালকালাইন হয়ে থাকে, মোস্টলি বিকজ অফ প্রেজেন্স অফ বাইকার্বনেট, কিছু কিছু ক্ষেত্রে কার্বনেটও থাকে। আর অনেক ক্ষেত্রে যদি পিএইচটা ডিজায়ারেবল রেঞ্জের বাইরে চলে যায় তখন এটার টেস্ট একটু হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, সাওয়ার টেস্ট হয়। তো সেটা আমরা ঠিক ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে এটাকে করি না, প্রেফার করি না। এবং পিএইচ আউটসাইড অফ রেঞ্জ হলে আবার বিভিন্ন ধরনের যে মেটালিক প্লাম্বিং ফিটিংস থাকে সেখানে করোশন প্রসেসটাকে অ্যাক্সিলারেট করে ফেলে আর কি। তো যেটা বলছিলাম যে পিএইচ হচ্ছে যে ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আমাদের যে যেমন কোয়াগুলেশন, ডিসইনফেকশন, ওয়াটার সফটেনিং, এই প্রসেসে পিএইচ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতে হবে, আদারওয়াইজ প্রসেসটা ঠিকমতো কাজ করে না। এবং মাইক্রো অর্গানিজমগুলোকেও অ্যাক্টিভ রাখার জন্য যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস বিশেষ করে সেখানে পিএইচটা নির্দিষ্ট রেঞ্জে রাখতে হয়, কারণ অনেক মাইক্রো অর্গানিজম একটা অপটিমাম রেঞ্জের মধ্যে তাদের যে এইগুলো প্রোডাক্টিভিটি বা তাদের যে অক্সিডাইজ করার যে ক্যাপাসিটি সেটা অপটিমাম থাকে। আর আমাদের বাংলাদেশে এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস যেটা ইসিআর বলি আমরা, সেটা 1997 যেটা, সেখানে কিছু স্ট্যান্ডার্ড সেট করা আছে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য। আমাদের পিএইচ এর জন্য ড্রিঙ্কিং ওয়াটার স্ট্যান্ডার্ড তোমরা অলরেডি জানো, যেটা হচ্ছে 6.5 টু 8.5। আমরা যদি পিএইচ, আমাদের কারো কি মাইক অন করা আছে? অন করা থাকলে স্যার মিউট করে দাও। অন্য সবার মাইক্রোফোন অফ, মিউট করে দাও প্লিজ। আমরা পিএইচ মেজার করার জন্য দুইভাবে করতে পারি। একটা হচ্ছে কালারমেট্রিক্যালি, বেসিক্যালি হচ্ছে বিভিন্ন পিএইচ ইন্ডিকেটর পেপার থাকে, সেই পেপার হচ্ছে বিভিন্ন পিএইচ এ বিভিন্ন ধরনের কালার শো করে। সো এই কালার ভ্যারিয়েশন থেকে হচ্ছে আমরা বুঝতে পারি যে পিএইচটা কত হতে পারে। আর এছাড়া হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল মেথড, যেখানে হচ্ছে যে আমরা কোনো একটা হাইড্রোজেন আয়ন সেন্সিটিভ একটা পিএইচ প্রোব ইউজ করে থাকি, এবং ওই প্রোবটা বেসিক্যালি হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন মেজার করে এবং সেখান থেকে পিএইচটা প্রোভাইড করে। তো ইলেকট্রোকেমিক্যাল মেথডটা মোর প্রিসাইজ, যেটা পিএইচ মিটার দিয়ে আমরা করে থাকি।
এবং কিন্তু কালারিমেট্রিক মেথডটা যদিও চিপ, কিন্তু এটা অনেক সময় এরোনিয়াস রেজাল্ট প্রডিউস করে, কারণ অনেক সময় পানিতে কালার রয়ে যেতে পারে বা টার্বিডিটিও থাকতে পারে, তো সেটা ইন্টারফেয়ার করে যে কালার চার্ট যেটা আমরা দেখি সেখান থেকে। তো পিএইচ মিটার যদি আমরা ইউজ করতে চাই, পিএইচ প্রোব, তো এটা হচ্ছে আমাদের শুরুতেই ক্যালিব্রেশন করে নিতে হয়, এবং এটা আমরা ক্যালিব্রেশন করার জন্য বিভিন্ন বাফার সলিউশন ইউজ করে থাকি, এবং সেই বাফার সলিউশনগুলো নন পিএইচ ভ্যালু থাকে। তো ইউজুয়ালি যেটা আমরা করি যে যেই বাফার সলিউশনগুলো নিব সেগুলো আমি কোন পিএইচ রেঞ্জের পানি বা স্যাম্পল আমি করতে যাচ্ছি, মেজার করতে যাচ্ছি, তার উপর ডিপেন্ড করে বাফার সলিউশনগুলো আমরা সিলেক্ট করে থাকি, এবং সেই অনুযায়ী হচ্ছে পিএইচ মিটারটাকে আমরা ক্যালিব্রেট করে নিই, তারপর আমরা পিএইচ মেজার করি। তো পিএইচ মেজার করার যে এক্সপেরিমেন্টাল প্রসিডিউরটা সেটা খুবই সিম্পল একটা মেথড। পিএইচ মিটার যদি ইউজ করি, প্রত্যেকটা মিটারের গায়ে হচ্ছে একটা করে প্রোব থাকে, যে প্রোব অ্যাটাচ করা থাকে। তো এই প্রোবটা হচ্ছে আমরা যে স্যাম্পল সেটাতে ইনসার্ট করি, তারপর পিএইচ মিটারটা অন করার পর এই স্যাম্পলটা প্রোবটা হচ্ছে এর সাথে ইকুইলিব্রিয়ামে আসে স্যাম্পলের সাথে, এবং তখন হচ্ছে রিডিংটা প্রোভাইড করে। তো প্রত্যেকটা মেশিনের ভেতরে ইন্টারনাল ক্যালিব্রেশন করা আছে। সো প্রোবটা আসলে সেন্স করছে হাইড্রোজেন আয়ন, এবং মিটারটা রিডিং দিতে হচ্ছে সরাসরি পিএইচ। সো আমরা কি এই প্রত্যেকটা এক্সপেরিমেন্টের ভিডিও অংশটুকু এক্সপেরিমেন্ট করে এখনই দেখে যাব? এখানে দেখাতে হবে, প্রত্যেকটা এক্সপেরিমেন্টের ভিডিওটা দেখা দিই। তাহলে ভিডিওটা দেখিয়ে দিই। ভিডিওটা কি একটা একটা করে, মানে লেকচার হওয়ার পরে ভিডিও দেখানো হবে নাকি একটা একটা করে ভিডিও দেখতে থাকবো আমরা? এক একটা এক্সপেরিমেন্টের জন্য আলাদা আলাদা ভাবে দেখালে ভালো হয় না স্যার? হ্যাঁ, ঠিক আছে। ক্লাসে আমরা সাধারণত সব একসঙ্গে লেকচার দিয়ে তারপরে এক্সপেরিমেন্টে পাঠাই, তাই না? হ্যাঁ, এখানে যেহেতু অসুবিধা নেই, একটা একটা করেই হোক, একটা একটা করেই হোক। ঠিক আছে। মুকলেশ, আছে না ভিডিওটা তোমার কাছে? হ্যাঁ, দিচ্ছি। ফাইলটা শেয়ার দিচ্ছি। ওকে, সো ভিডিওটা অলরেডি আমাদের দেখে থাকতে আমরা আপলোড করেছি। তো আমরা এখন দেখি পিএইচ এরটা সাউন্ড কি যাচ্ছে? মুকলেশ, যে এটা অন করতে হবে তোমাকে অপশনে, যে ওই উপরে যে স্ক্রিনটা ওখানে যে ওই রাইট মাউস ক্লিক, ওই এখানে একটা শেয়ার, যে তোমার ভিডিও রেকর্ডিং এর যে এটা আসে, ড্রপ ডাউনটা আসে, সেখানে একটা অপশন দেখবা যে কম্পিউটার অডিও শেয়ার, ওটা ক্লিক করতে হবে, না হলে সাউন্ড শোনা যাবে না। উপরে তুমি যেখানে যে শেয়ারে এখন হওয়ার কথা। A probe is attached to the PH. Now we are going to demonstrate experiment number 1 to you. In this experiment, we will measure the pH of a water sample using pH meter. The pH meter that we will be using is manufactured by Hack. A probe is attached to the pH meter, which is placed into the sample to measure the pH. The pH meter is calibrated with standard buffer solutions, and this pH meter is calibrated with 3 buffer solutions of pH 10, 7 and 4. To measure pH, we place the probe into the water sample, and when the read button is pressed, the pH values are displayed in the meter. Usually it takes a few seconds for the meter to come to the equilibrium, and we take the reading when the reading stabilizes. And the pH of the tested sample is 7.25. After the experiment, the probe is washed with distilled water and is stored for next use. এখন পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন আছে এক্সপেরিমেন্টের উপর? স্যার, আমরা পিএইচ মিটারটাকে ক্যালিব্রেট কেন করতেছি? হ্যাঁ, ক্যালিব্রেট কিভাবে করে এটা কি জানতে চাচ্ছি? এটা আসলে পিএইচ মিটারটাতে ভেতরে তোমার
একটা গ্লাস প্রোব থাকে আর একটা টেম্পারেচার প্রোব থাকে। এইটাকে আমরা ওই যে দেখলাম 3টা কন্টেইনার দেখালেন ওখানে দেখলাম যে একটা পিএইচ 4.01 আর পিএইচ 10 আর পিএইচ 7। এখন সাধারণত 2 পয়েন্ট ক্যালিব্রেশন করলে রেগুলার ক্যালিব্রেশন টাইম ধরো প্রত্যেক সপ্তাহে একবার করে 2 পয়েন্ট ক্যালিব্রেশন, প্রতিদিন একবার করে 7 দিয়ে সিঙ্গেল পয়েন্ট ক্যালিব্রেশন করা হয়। 2 পয়েন্ট ক্যালিব্রেশন হলো সাধারণত দুটো রেঞ্জকে কভার করে, 10 and 4.01। এই দুটো যে লিকুইড গুলো দেখেছিলেন সেটাকে আমরা দুটো বিকারে নিয়ে গিয়ে প্রোবটাকে ওখানে বসাতে হয় এবং ক্যালিব্রেট বলে একটা বাটন আছে। ইফ ইউ গো ব্যাক টু you can go back to the pH meter diagram. Zoom in please. এখানে that there are a lot of buttons here that you go to the menu and select calibrate, and from there you say after you put the probe in with the temperature the recorded by the machine, and then you adjust it with plus minus up and down arrow to that 4.01 level. Then you calibrate to the higher pH at 10. Then you wash it and put it in another beaker which contains the liquid calibration liquid with pH value of 10. And then similarly, you adjust that value to the second value. And once it is adjusted, you wash it and then just use it. Okay? Thank you, sir. Thank you, sir. আচ্ছা, আমি একটা যে ইয়ে শেয়ার করতে পারি, ওই যে গ্রাফটা ক্যালিব্রেশন একটা কার্ভ যদি বলো তাহলে শেয়ার করে দেখাতে পারি, নাহলে পরে কোনো সময় থেকে দিয়েও দিতে পারি। এই কালারে আমি একটা মানে জেনারেল একটা ক্যালিব্রেশন কার্ভ দেখাবো, তারপর ওকে আপনাকে পরে দেখাতে পারি। সো আমাদের নেক্সট এক্সপেরিমেন্ট হচ্ছে ডিটারমিনেশন অফ কালার। তো এইখানে হচ্ছে যে পানিতে বিভিন্ন সোর্স থেকে আসলে কালার আসতে পারে, যেমন প্রেজেন্স অফ মেটাল আয়ন্স আর ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানিক সাবস্টেন্সেস, যেমন প্ল্যাঙ্কটনস বা উইডস অথবা ওয়েস্ট ওয়াটার, যেমন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার যে থাকে সেখান থেকে কালার আসতে পারে। সেই কালার যে সাবস্টেন্সগুলো এগুলো কলয়েডাল ফর্ম বা ডিসলভ ফর্মেও থাকে অথবা অনেক সময় সাসপেন্ডেড স্টেটে থাকে। যেই কালারগুলো হচ্ছে রেসপন্সিবল ফর dissolved and colloidal particles সেটাকে আমরা বলি হচ্ছে ট্রু কালার, আর সাসপেন্ডেড পার্টিকেলস, dissolved particles এবং colloidal particles এই সবগুলো মিলে যে কালারটা সেটাকে আমরা বলা হচ্ছে অ্যাপারেন্ট কালার। সো বেসিক্যালি অ্যাপারেন্ট কালার আর ট্রু কালারের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে সাসপেন্ডেড পার্টিকেলসটা। যেহেতু সাসপেন্ডেড পার্টিকেলস ক্যান বি ইজিলি রিমুভড ফিল্ট্রেশন প্রসেস, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হচ্ছে অ্যাপারেন্ট কালার। এবং অ্যাপারেন্ট কালারটা ইউজুয়ালি ট্রু কালারের থেকে বেশি হয়ে থাকে। সো কালারের আর যদি আমি সিগনিফিকেন্স করি তাহলে হচ্ছে যে কালার সবসময় যে কালার থাকাটা যে হার্মফুল ব্যাপারটা এরকম না, বাট ইফ দ্যার ইজ কালার সামটাইমস ইটস অ্যাস্থেটিক্যালি আনপ্রেজেন্ট, সো মানুষ ইউজ করতে চায় না। বাট অনেক ক্ষেত্রে যেটা হয় যদি কালার থাকে তাহলে অর্গানিক কম্পাউন্ডের জন্য যদি কালার হয় তাহলে সে সময় আমরা পানিতে ডিসইনফেকশন করার জন্য ক্লোরিন অ্যাড করে থাকি। তোমরা অনেক সময় ট্যাপ ওয়াটারে পানি খাওয়ার সময় তো ব্লিচিং পাউডারের গন্ধ পেয়ে থাকতে পারো। সো এটা বেসিক্যালি হচ্ছে ক্লোরিন হিসেবে ব্লিচিং পাউডারটা অ্যাড করা হয়, যেন এটা ডিস্ট্রিবিউশন সিস্টেমে থাকে। যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো অর্গানিজম, মাইক্রো অর্গানিজম যারা কন্টামিনেটেড হয় তাহলে তারা সেগুলোকে কিল করতে পারে। সো এই ডিসইনফেকশন প্রসেসে যে ক্লোরিনটা অ্যাড করা হয়, এই ক্লোরিনটা হচ্ছে অনেক অর্গানিক কম্পাউন্ডের সাথে দিয়ে করে ফর্ম ট্রাইহালোমিথেনস ফর্ম করতে পারে, যেমন ক্লোরোফর্ম হতে পারে একটা ফর্ম আছে এর মধ্যে। সো এগুলো হচ্ছে যে খুব টক্সিক হয়ে থাকে। সো যার কারণে হচ্ছে যে কালারটাকে একটা নির্দিষ্ট ভ্যালুর মধ্যে সেট করতে হয়, সো দ্যাট উই ক্যান এনশিওর দ্যাট এখানে অর্গানিক কম্পাউন্ডস রিজনেবলি লো অ্যামাউন্ট থাকবে। ECR 1997 তার সেটা অনুযায়ী কালারের ইউনিট গাইডলাইন সেটা হচ্ছে 15 প্লাটিনাম কোভার্ট ইউনিট। আমরা একটু পরে এই প্লাটিনাম কোভার্ট ইউনিট সম্পর্কে একটু ডিটেইলস জানবো। কালার মেজার করার জন্য আমরা যদি বের করতে পারি যে ভিজুয়াল কম্পারিজন হতে পারে, যেটা হচ্ছে যে আমাদের নোন কনসেন্ট্রেশন
যদি কোনো নন কালার রেঞ্জের কোনো স্যাম্পল থাকে তার সাথে কম্পেয়ার করে আমরা বের করতে পারি কালারটা। আর স্ট্যান্ডার্ড মেথড হচ্ছে আমরা স্পেকট্রোফটোমিটার ইউজ করে থাকি, যেখানে হচ্ছে আমরা প্লাটিনাম কোবাল্ট মেথডে বলা হয়, এবং এটার ইউনিট হচ্ছে প্লাটিনাম কোবাল্ট ইউনিট। এটাতে রেফারেন্সটা হচ্ছে যে কালার প্রডিউস বাই 1 মিলিগ্রাম পার লিটার অফ প্লাটিনাম কোবাল্ট সল্ট। এই সল্ট যেটা ক্লোরোপ্লাটিনেট ফর্ম আয়ন ফর্মে থাকে, এই সল্টের 1 মিলিগ্রাম পার লিটার যদি পানিতে থাকে তাহলে সেটা যেই পরিমাণ কালার প্রডিউস করে সেটাকে আমরা বলি হচ্ছে 1 প্লাটিনাম কোবাল্ট ইউনিট। তো এইটার রেসপেক্টে হচ্ছে আমরা কালারগুলো মেজার করে থাকি। এই কালারটা হচ্ছে ন্যাচারাল ওয়াটারের যে ইয়েলো ব্রাউন কালার সেটাকে মিমিক করে, সেই জন্য এটা ইউজ করে থাকি। আমরা স্পেকট্রোফটোমিটারটা ইউজ করি, এই হ্যাকের স্পেকট্রোফটোমিটার আমাদের ল্যাবে আছে যেটাতে আমরা মেজার করে থাকি। স্পেকট্রোফটোমিটার এটা বিভিন্ন সাবস্টেন্স কনসেন্ট্রেশন বের করার জন্য ইউজ করা হয়, মেটাল কনসেন্ট্রেশন বা আরো অনেক কিছু আছে। তো এটা বিভিন্ন রেঞ্জের ওয়েভলেংথের লাইট করতে পারে, প্রডিউস করতে পারে। কালার মেজার করার জন্য আমরা যে ওয়েভলেংথটা ইউজ করি সেটা হচ্ছে 455 ন্যানোমিটার। সেটার থিওরিটা যদি আমরা দেখি, স্পেকট্রোফটোমিটার বেসিক্যালি যেটা হচ্ছে যে একটা লাইট সোর্স থাকে, দেখতে পারো ফিগারটা তোমাদের ম্যানুয়ালি আছে। লাইট সোর্স থেকে লাইটটা পাস হচ্ছে এবং যেটা হচ্ছে যেখানে লাইটটা পাস হয়ে যাওয়ার পর এটা বিভিন্ন ওয়েভলেংথের লাইট প্রডিউস করছে, এবং এখানে একটা প্রিজম আছে যেটাতে আলটিমেটলি হচ্ছে একটা সার্টেন ওয়েভলেংথের লাইটই পাস করে যাবে। সো আমরা এই লাইটটাকে প্রথমে হচ্ছে ডিফ্লেক্ট করে বিভিন্ন ওয়েভলেংথে করে তারপর এই স্লিটটা দিয়ে হচ্ছে আমার যে ডিজায়ার্ড ওয়েভলেংথ, সো আমি যদি কালার মেজার করতে চাই তাহলে আমার ডিজায়ার্ড ওয়েভলেংথ হচ্ছে 455 ন্যানোমিটার। সো এই লাইটটা এখান দিয়ে পাস করে যাবে। আর স্পেকট্রোফটোমিটারের ভেতরে একটা স্যাম্পল রাখার জায়গা আছে, যেটা একটা ছোট একটা সেল, গ্লাস একটা সেল, সেটার মধ্যে আমরা স্যাম্পল রাখি। যখন ওই লাইটটা যখন পাস করে যাবে ওই ওয়েভলেংথের লাইট 455 ন্যানোমিটার, তখন হচ্ছে যে এখানে যে স্যাম্পলের মধ্যে যে কলয়েডাল বা ডিজল পার্টিকেলস আছে বা ইভেন সাসপেন্ডেড পার্টিকেলস যদি থাকে তারা হচ্ছে লাইটটাকে অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করে নেওয়ার পর হচ্ছে তাহলে এবং বাকি লাইটটা হচ্ছে এটা দিয়ে পাস করে যাবে, ওই সেলের ভিতর দিয়ে পাস করে যাবে। তাহলে হচ্ছে যে যেই সাবস্টেন্সের কালার যত বেশি হবে তার এখানে অ্যাবজর্বেন্সটা তত বেশি হবে। এবং এখানে যে লাইটটা পাস করে যাবে, আমরা যদি এই যে আমাদের ফটোইলেকট্রিক সেল যদি থাকে সেখানে হচ্ছে আমরা পাস করে যাওয়া লাইটটাকে যদি করতে পারি, রেকর্ড করতে পারি, তাহলে হচ্ছে যে এই পাস হয়ে যাচ্ছে যে লাইট তার সাথে বলা যায় যে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে আমাদের যে স্যাম্পল আমরা মেজার করছি তার কালার। সো সেই জন্য এখানে বলা হচ্ছে যে মেজার্স ইনভার্সলি অ্যাবজর্পশন অফ লাইট অফ স্পেসিফিক ওয়েভলেংথ। তো এটা অ্যাবজর্পশন মেজার করছি, সো এটা ইনভার্স রিলেশনশিপটা হচ্ছে ইনভার্স। এবং কালারের ক্ষেত্রে আমরা মেজার করার আগে হচ্ছে স্পেকট্রোফটোমিটারটাকে ক্যালিব্রেশন করে নিয়ে থাকি স্ট্যান্ডার্ড সলিউশনের যে কনসেন্ট্রেশন সলিউশনগুলো আছে। এখানে একটা এক্সাম্পল দেখেন, 500 প্লাটিনাম কোবাল্ট ইউনিটের একটা স্ট্যান্ডার্ড সলিউশন। সো এটার এগেইনস্টে আমরা ক্যালিব্রেশন কার্ভ প্লট করে থাকি। এখানে একটা জেনারিক ক্যালিব্রেশন কার্ভ দেওয়া আছে, এটা নট নেসেসারি এই কালারের জন্য, রিলেশনশিপটা একটু ডিফারেন্ট হবে। সেটা জাস্ট একটা এক্সাম্পল দেখেছি যে বিভিন্ন কনসেন্ট্রেশন আমরা ভ্যারি করছি, সো কালার ভ্যারি হচ্ছে। এখন যদি আমরা ওই কনসেন্ট্রেশনের জন্য যদি একটা রিডিং প্লট করি তাহলে রিডিং গুলো হচ্ছে নন কনসেন্ট্রেশনের জন্য, তাহলে রিডিং গুলোর জন্য এখন বিভিন্ন ধরনের আমরা অবজারভেশন পাবো। তারপর হচ্ছে আমরা ওই অবজারভেশন গুলো নিয়ে যে বেস্ট ফিট একটা স্ট্রেট লাইন ড্র করব, তাহলে সেখান থেকে যে কার্ভটা পাবো এটাই হচ্ছে আমার ক্যালিব্রেশন কার্ভ। এখন আমরা ইনস্ট্রুমেন্ট রিডিং পাবে এবং সেখান থেকে হচ্ছে আমরা কনসেন্ট্রেশন বের করতে পারি। এখন আমাদের যে স্পেকট্রোফটোমিটারটা আছে সেখানে এই ধরনের একটা ক্যালিব্রেশন কার্ভ এটার ভেতরে প্রোগ্রাম করে দেওয়া আছে। তো এবং কালারের জন্য এই রিলেশনশিপটা ঠিক পজিটিভ হবে না, এটা হবে নেগেটিভ, যেহেতু এটা ইনভার্স রিলেশনশিপ মেজার করে। তো এই ধরনের একটা কার্ভ প্রোগ্রাম করে দেওয়া আছে এবং অ্যাবজর্পশন যে স্পেকট্রোফটোমিটার হচ্ছে অ্যাবজর্বেন্সটা রেকর্ড করে সে হচ্ছে সরাসরি আমাকে ভ্যালুটা কালারের ইউনিটে দিচ্ছে। কিন্তু ক্যালিব্রেশনটা আমাদের টাইম টু টাইম চেক করে নিতে হয়, করেও নিতে হয়। এক্সপেরিমেন্টাল প্রসিডিউরটা এখানে মনে হয় বলার চাইতে আমরা ভিডিওটা দেখে নিই সরাসরি, সেটাই বেটার হবে।
Now we are going to demonstrate experiment number 2, where the color of a water sample will be measured. To measure the true color, we need to filter the sample first. The filtration process will remove the suspended materials. We'll discard a few milliliters of filtered sample at the beginning, as it may contain dust from filter paper. The filtered water will contain the dissolved and colloidal particle, thus it will represent true color. We'll use a spectrophotometer manufactured by Hack. This spectrophotometer is calibrated using standard solutions of Paris platinum cobalt unit. Relationship between absorbance and color are obtained from the calibration. Blank samples, which are usually DI water, are put inside the cell, and the cell is placed inside the spectrophotometer to set the reading at 0. After that, we will take out 10 milliliter of sample. The cell is then placed inside the spectrophotometer. After a few seconds, the readings will come to equilibrium and will read that reading. This reading represents true color. To measure the apparent color, 10 milliliter of unfiltered sample is taken into the cell, and the cell is placed inside the spectrophotometer as before. After that, we will take the reading of the color from the spectrophotometer, and that reading represents apparent color. একটু বলে নিতে হয়, let me just add to this color experiment. The cell you saw is made of crystal, and any scratch on that cell may actually give you wrong results because of the deflection of light. So, and also any dust or any other foreign particles on the glass cell will also produce some error in your results. That's why usually a lint-free cloth is used to wipe the cylinder from the outside and then placed in the adapter. Okay, thank you. Thank you, sir. তোমাদের কোনো কোশ্চেন আছে কালার ডিটারমিনেশন? পিএইচ এক্সপেরিমেন্টে নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। স্যার ওখানে স্যার কয়েকটা রেঞ্জের জন্য ক্যালিব্রেশনটা করা হয় কেন স্যার? যে জাস্ট 7 এর জন্য না, বাট 10 আর 7 দুইটাই নেওয়া হচ্ছে। আমি একটু বলবো। মানে আমাদের তোমার কোনো পিএইচ মিটারই যে সব রেঞ্জেই খুব অ্যাকিউরেট রেজাল্ট দেয় তা না। সাধারণত আমরা ক্যালিব্রেট করি সেই বাফারটা দিয়ে আমাদের স্যাম্পলের পিএইচ আমরা যে রেঞ্জে এক্সপেক্ট করি। যেমন ধরো আমরা যদি মনে করি আমাদের স্যাম্পলটা নিউট্রাল রেঞ্জে, তাহলে আমরা পিএইচ 7টা অবশ্যই ইউজ করি ফর ক্যালিব্রেশন। যদি আমার মনে হয় যে না এটা বড় রেঞ্জের মধ্যে আছে এবং এটা অ্যাসিডিক রেঞ্জ, তাহলে হয়তো আমরা ইউজ করব 4 আর 7। যদি আমাদের রেঞ্জটা আমরা মনে করি যে একটু বড়র দিকে আছে, একটু বেশির দিকে আছে, তাহলে হয়তো আমরা 7 আর 10 ইউজ করব। তো এইভাবে সিঙ্গেল পয়েন্ট ক্যালিব্রেশন করতে গেলে আমি যেটা বললাম যে এক্সপেক্টেড পিএইচ এর মানে তোমার কাছাকাছি কোনো বাফার দিয়ে করলে ভালো হয়। আর যদি রেঞ্জে একটা এক্সপেক্ট করি তাহলে আমরা ওই রেঞ্জটা নেওয়ার চেষ্টা করবো যে রেঞ্জে আমার স্যাম্পল। আর যদি আমার স্যাম্পলের রেঞ্জটা খুবই বড় হয়, লো আছে, 4-5ও আছে, আবার 9-10ও আছে, তাহলে আমরা ওই যে 4 আর 10 হয়তো নিব। হ্যাঁ, এটা ডিপেন্ড করে আমার মানে স্যাম্পলের পিএইচ কিরকম তার উপরে, অনেকটা এক্সপেকটেশন আর কিরকম তার উপরে। এটা কি উত্তরটা কি ক্লিয়ার হয়েছে না? জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। কালারের ব্যাপারে একটা কোশ্চেন ছিল, মানে আমরা তো দুইটা টাইপেরই কালার বের করলাম আর শিখলাম, কিন্তু এটার মধ্যে কোনটা এনভায়রনমেন্টালি সিগনিফিকেন্স বেশি কোনটার? অ্যাপারেন্ট কালার দূর করা রিলেটিভলি সহজ, যেহেতু সাসপেন্ডেড পার্টিকেল
এটাতে আছে অ্যাপারেন্ট কালারের মানে সাসপেন্ডেড পার্টিকেলের জন্য যে অংশটুকু আসে অ্যাপারেন্ট কালারে, সেটা দূর করা রিলেটিভলি ইজি। ট্রু কালার হচ্ছে যেটা ডিসলভ এবং কালার ম্যাটেরিয়ালের জন্য, সেটা আবার দূর করা একটু ডিফিকাল্ট। ফলে দুইটাই বের করলে আমরা বুঝতে পারি যে কোন অংশটুকু আমরা সহজেই দূর করতে পারবো বাই ফিল্ট্রেশন, এবং কোন অংশটুকু হয়তো সহজে দূর করা যাবে না, হয়তো অন্য প্রসেস লাগবে, কেমিক্যাল প্রসেস লাগবে হয়তো। এই দুইটাই ইম্পর্টেন্ট, এবং একটা অংশ সহজে দূর করা যায়, অ্যাপারেন্ট কালারের একটা অংশ। আর ট্রু কালার যেটা, সেটা সাধারণত একটু ডিফিকাল্ট দূর করা, কেমিক্যাল প্রসেস হয়তো লাগে। তো দুইটারই সিগনিফিকেন্স আছে, দুইটাই জরুরি জানা। তাহলে অ্যাকচুয়ালি কি দুইটার একটা কম্পারেটিভ ডিসকাশন টাইপ লিখবো যদি জিজ্ঞেস করা হয়েছে অ্যাসাইনমেন্ট কোশ্চেনে? অবশ্যই লিখবা, যে দুইটার ডিফারেন্সটা দেখে বোঝার চেষ্টা করবা যে সাসপেন্ডেড সলিডস এখানে সাসপেন্ডেড সলিড কতখানি কন্ট্রিবিউট করছে বলে মনে হচ্ছে, এবং লিখতে পারো যে সেই অংশটুকু দূর করা হয়তো রিলেটিভলি সহজ, যেটা ফিল্টার করলেই চলে যাবে হয়তো সেটা, তাই না? অন্যটুকু হয়তো সেটা এত সহজে যাবে না। এই আলোচনাটা থাকতে পারে তোমাদের ডিসকাশনে। তোমরা মনে হয় তোমাদের ওই অ্যাসাইনমেন্টের কোশ্চেনের জন্য জানতে চাচ্ছো, তো সেটার জন্য আমি বলবো যে সাবজেক্টটা বললেন যে আসলে দুইটারই তো ইম্পর্টেন্স আছে। একটা একটু রিলেটিভলি অ্যাপারেন্ট কালার, ওই পোর্শনটা রিলেটিভলি ইজি টু, কিন্তু অ্যাপারেন্ট কালার কারণ ডিসলভেন্ট কলয়েডাল পার্টিকেল তো আলটিমেটলি অ্যাপারেন্ট কালারের একটা পার্ট। স্যার আমাদের তো অ্যাপারেন্ট কালার যদি ফিল্টার করার পর তো সেটা তো ট্রু কালারে চলে আসতেছে, তা এখন তো আমার আবার ট্রু কালারের মানে ক্লিয়ার করার প্রসিডিউরটা আবার এটার সাথে অ্যাড হবে, মানে ট্রু কালারটা ফিল্টার করার প্রসিডিউর প্লাস হলো অ্যাপারেন্ট কালার হলো মানে ক্লিন করার প্রসিডিউর, দুইটা লাগতেছে তো ইয়ার ক্ষেত্রে অ্যাপারেন্ট কালারের জন্য। তোমার কথাটা বোঝা গেল না, মানে কি বলতে চাচ্ছ? না আমি বলতে চাচ্ছিলাম যে অ্যাপারেন্ট মানে ট্রু কালার মানে ক্লিন করা যেটা, সেটা তো ডিফিকাল্ট। ট্রু কালারটা সাধারণত কেমিক্যাল ট্রিটমেন্ট করে রিমুভ করতে হয়, যেহেতু এটা ডিসলভ পার্টিকেল আছে এটার মধ্যে। আর যেটা স্যাররা বললেন যে অ্যাপারেন্ট কালারটা ফিল্ট্রেশন করলে অনেকটা দূর হয়ে যায়। এখন সবই ডিপেন্ড করছে যে তুমি এই ট্রিটমেন্ট করে তুমি কোন লেভেলটা অ্যাটেন্ড করতে চাও। তোমার এটা ড্রিঙ্কিং ওয়াটার হলে এক ধরনের হবে, যদি তুমি এটাকে ডিসপোজ করে দিতে চাও নদীতে, তাহলে যে CR 97 যে বললো ওই কনজারভেশন রুলস ফলো করে ওই লেভেলটা মিট করতে হলে তোমাকে কি করতে হবে সেই ডিসিশনটা নিতে সহায়তা করে ট্রু কালারের অ্যাপারেন্ট কালারের মানে ভ্যালু গুলো। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আমরা থার্ড এক্সপেরিমেন্ট যেটা ডিটারমিনেশন অফ টার্বিডিটি অফ ওয়াটার। টার্বিডিটি যেটা হচ্ছে যে ঘোলাটে ভাব, যেটা পানি কতটুকু ঘোলাটে সেটা হচ্ছে তার টার্বিডিটি। Turbidity by definition is measure of the degree of loss in transparency. Suspended particulates যেটা suspended particles গুলোর জন্য যতটুকু ট্রান্সপারেন্সি লুজ করে সেটাই হচ্ছে তার টার্বিডিটি। সো এটা টার্বিডিটি কাইন্ড অফ একটা বলা যায় যে মেজার অফ সাসপেন্ডেড পার্টিকেলস হতে পারে। তো এটা যেহেতু লাইট পাস করার যে এটা পাত্রে সেটার সাথে ইন্টারফেয়ার করে, তো যার কারণে হচ্ছে যে ভিজুয়াল ডেপথটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। এবং বিভিন্ন ধরনের সাসপেন্ডেড সাবস্টেন্সের জন্য টার্বিডিটি হতে পারে। আর কোনো একটা রিভার যদি ফ্লাড কন্ডিশনে থাকে তাহলে এটা টার্বিডিটি ইউজুয়ালি বেশি থাকে, কারণ যেহেতু ফ্লাডিংয়ের সময় অনেক কোর্স পার্টিকেল এখানে চলে আসতে পারে ইসের থেকে, রিভার ব্যাংক থেকে। বাট লেক বা আদার সিমিলার যে সকল ওয়াটার সোর্স আছে তাদের টার্বিডিটি ইউজুয়ালি কলয়েডাল বা ফাইন পার্টিকেলস যেগুলো আছে তার জন্য হয়ে থাকে। সো এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স যদি বলি, তো টার্বিড ওয়াটার অ্যাস্থেটিক্যালি এটা অ্যাকসেপ্টেবল হয় না, সাধারণত অ্যাকসেপ্ট করতে চায় না, তার ঘোলাটে পানি খুব একটা প্রেজেন্ট না। আরো কিছুই আছে যেটা অনেক সময় ফিল্ট্রেশন প্রসেসের সাথে ইন্টারফেয়ার করে, কারণ হচ্ছে যে ফিল্টার যখন আমরা করি তো এটা খুব ইজিলি হচ্ছে যে সাসপেন্ডেড পার্টিকেলস গুলো যে ফিল্টারের যে পোর গুলো আছে সেটার মধ্যে এই হচ্ছে ফিল্টার বেডটাকে ক্লগ করে দিতে পারে। সো ক্লগ করে দিলে তখন আবার খুব তাড়াতাড়ি হচ্ছে ফিল্টার বেডটাকে আবার পরিষ্কার করতে হয়। সো যার কারণে যদি টার্বিডিটি বেশি হয় তাহলে অনেক ক্ষেত্রে হচ্ছে এটাকে প্রি ট্রিটমেন্ট করে যে সাসপেন্ডেড পার্টিকেলস আছে সেটা একটু কমিয়ে নিতে হয়।
এছাড়া অনেক ক্ষেত্রে ডিসইনফেকশন প্রসেসের সাথে একটা ইন্টারফেয়ার করে। একটু আগে যেটা বলেছিলাম যে আমরা ক্লোরিন গ্যাস বা অনেক ক্ষেত্রে ওজোন বা ক্লোরিন ডাইঅক্সাইড ইউজ করি ডিস্ট্রিবিউশন সিস্টেমে, পানি ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমে। সো এটার কাজ হচ্ছে যে তারা মাইক্রো অর্গানিজম গুলোকে কিল করে। এখন সাসপেন্ডেড পার্টিকেলস থাকলে হচ্ছে যে মাইক্রো অর্গানিজম অনেক সময় এই পার্টিকেলস গুলোর ভেতরে যে এনক্লোজড অবস্থায় রয়ে যেতে পারে। অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে যে ডিসইনফেক্টেন্ট এজেন্ট আছে সেগুলো হচ্ছে মাইক্রো অর্গানিজম গুলোর কন্ট্যাক্টে আসতে পারে না। তো কন্ট্যাক্টে যদি না আসতে পারে তাহলে তার যে কাজ সেটা সে করতে পারবে না। সো যার কারণে ডিসইনফেকশনটা অনেক ক্ষেত্রে হ্যাম্পার হয় যদি টার্বিডিটি বেশি হয়। আবার সাসপেন্ডেড পার্টিকেলস হচ্ছে যে সানলাইট থেকে যে হিট আসে সেটা অ্যাবজর্ব করে অনেক ক্ষেত্রে, তো যার কারণে ওয়াটারটা গরম ওয়ার্ম হয়ে যেতে পারে। আর আমরা জানি যে যখন টেম্পারেচার বেড়ে যায় তখন সেই পানির ডিজলভ অক্সিজেন ক্যারি করার ক্যাপাসিটি কমে যায়, সো তার স্যাচুরেটেড ডিওটা কমে যায়, যার কারণে হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে ওয়াটার যখন ওয়ার্মার হচ্ছে তখন হচ্ছে কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইন ওয়াটার ইজ রিডিউসড। এবং একই সাথে হচ্ছে যে সাসপেন্ডেড পার্টিকেলস হচ্ছে লাইটকে স্ক্যাটার করে, সো যার কারণে হচ্ছে যে ফটোসিনথেটিক অ্যাক্টিভিটিও কমে যায়। যে সকল বিভিন্ন অ্যালগি বা ফাইটোপ্লাঙ্কটন যেগুলো পানিতে থাকে তার ফটোসিনথেসিস অ্যাক্টিভিটিও কমে যায়। ফটোসিনথেসিস কমে গেলেও আবার অক্সিজেন প্রোডাকশনটা কমে যাচ্ছে। সো সেটাও অন দ্য আদার হ্যান্ড যেটা করছে যে পানির যে অক্সিজেন কনসেন্ট্রেশন ডিজলভ অক্সিজেন সেটার কনসেন্ট্রেশনটাও রিডিউস করে দিচ্ছে ফার্দার। ECR 97 এর যে টার্বিডিটির স্ট্যান্ডার্ড হচ্ছে 10 NTU। NTU হচ্ছে নেফেলোমেট্রিক টার্বিডিটি ইউনিট, এটা আমরা দেখছি একটু পরে। টার্বিডিটি মেজারমেন্টের থিওরিতে যদি আমরা আসি তাহলে এটা ইউজুয়ালি দুই ধাপে মেজার করা যেতে পারে। একটা হচ্ছে নেফেলোমেট্রিক টার্বিডিটি ইউনিটস বা যেটা নেফেলোমিটার ইউজ করা হয় NTU, যেটা আমরা আমাদের ক্লাসে ইউজ করেছি, এবং একটা হচ্ছে জ্যাকসন টার্বিডিটি ইউনিটস যেটা হচ্ছে JTU। এটা ইউজ করা হচ্ছে জ্যাকসন টার্বিডিমিটার। এটা এই প্রসেস দুটাই সেল হচ্ছে একটা ডিফারেন্ট সলিউশনের সাথে কম্পেয়ার করা হয়। জ্যাকসন টার্বিডিমিটারটা একটু ক্রুড মেথড। এখানে একটা এক্সাম্পল দেখানো আছে। এখানে একটা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল থাকে, এখানে গ্রাজুয়েটেড একটা গ্লাস টিউব থাকে, তার মধ্যে ওয়াটার স্যাম্পল আছে। এই ক্যান্ডেলের যে লাইটটা সেটা কত দূর পর্যন্ত থেকে দেখা যাচ্ছে এটাই মেজার করা হয় এই জ্যাকসন টার্বিডিমিটারে, এবং এটাই হচ্ছে একটা রেফারেন্স সলিউশনে কতটুকু আসতে পারে তার সাথে কম্পেয়ার করে মেজারটা নেওয়া হয়ে থাকে। আর এইটার এই জ্যাকসন টার্বিডিটি ইউনিটের ক্ষেত্রে সিলিকাকে হচ্ছে স্ট্যান্ডার্ড রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়। এখানে 1 মিলিগ্রাম সিলিকন ডাইঅক্সাইড যদি থাকে পার লিটারে সেটা হচ্ছে 1 ইউনিট অফ টার্বিডিটি বলা হয় JTU এ। আর নেফেলোমেট্রি টার্বিডিটি ইউনিট যেটা সেটা আমরা হচ্ছে টার্বিডিমিটার দিয়ে করি। এক্ষেত্রে হচ্ছে ফরমাজিন পলিমার হচ্ছে স্ট্যান্ডার্ড রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়। স্যার অনেক 1 ইউনিটটাকে আরেকবার একটু রিপিট করা যাবে? আমার কানেকশন চলে গেছিল, শুনতে পারিনি। কোনটা? স্যার 1 ইউনিটের ডেফিনেশন যেটা বললেন ওটাকে আরেকবার রিপিট করা যাবে? জ্যাকসন টার্বিডিমিটার যেটা JTU ইউনিট যেখানে মেজার করে জ্যাকসন টার্বিডিটি ইউনিট, সেখানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার সিলিকন ডাইঅক্সাইড যেটা সিলিকা বলি আমরা, সেটা যদি থাকে পানিতে তাহলে তার যে টার্বিডিটিটা হবে সেটা হচ্ছে 1 ইউনিট অফ টার্বিডিটি। এটা হচ্ছে JTU তে। আর NTU যেটা, NTU হচ্ছে আমরা যে ফরমাজিন পলিমার যেটা সেটার রেসপেক্টে হচ্ছে আমরা ইউজ করে থাকি রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে। এটার আমরা যদি প্রিন্সিপালটা দেখি, এটা আমরা যে টার্বিডিমিটারটা ইউজ করে থাকি, তো সেখানে বেসিক্যালি যেটা হয় যে আমরা যদি একটা ল্যাম্প থাকে এবং এখানে যদি একটা ক্লিন ওয়াটার স্যাম্পল থাকে, বেসিক্যালি ধরুন একটা কাচের একটা গ্লাস সেলের মধ্যে আমি ওয়াটার স্যাম্পল রেখেছি, সেটা হচ্ছে এটা। এখানে হচ্ছে আমি একটা নির্দিষ্ট লাইট যদি পাস করি ল্যাম্প থেকে, তাহলে এখানে যদি কোনো ধরনের অবস্ট্রাকল না থাকে তাহলে এই লাইটটা পানির মধ্যে দিয়ে পাস করে যাবে, সেটা হচ্ছে ট্রান্সমিটেড লাইট। আর যদি এখানে যদি সাসপেন্ডেড পার্টিকেলস থাকে তাহলে হচ্ছে যে সাসপেন্ডেড পার্টিকেলস গুলো হচ্ছে লাইটটাকে স্ক্যাটার করে দিবে। সো এখানে হচ্ছে সেই এক্সাম্পলটা দেওয়া আছে যে বেশ কিছু সাসপেন্ডেড পার্টিকেলস আছে, সো এই সাসপেন্ডেড পার্টিকেলস গুলো গায়ে লাইটটা পড়ে আর লাইটটা হচ্ছে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে বেসিক্যালি। সো রিফ্লেক্টেড হওয়ার কারণে যেটা হচ্ছে আলটিমেটলি এখান দিয়ে যে পাস করে যাবে, যে ট্রান্সমিট হয়ে যাচ্ছে যে লাইট সেটা কমে যাচ্ছে, কিন্তু স্ক্যাটার যে লাইট সেটা বেড়ে যাচ্ছে। যত বেশি টার্বিড হবে তত স্ক্যাটার্ড লাইটের পরিমাণটা বেশি হবে। সো এখানে
এনটিইউতে যেটা করে সেটা হচ্ছে যে স্ক্যাটার রাইট অ্যাঙ্গেলে 90 ডিগ্রিতে যে লাইটটা স্ক্যাটার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার লাইটটা পাস করছে এখানে, আর 90 ডিগ্রিতে স্ক্যাটার হয়ে যে লাইটটা পাস করছে সেটাকে হচ্ছে আমরা ই করে থাকি, রেকর্ড করে থাকি একটা ফটো ইলেকট্রিক সেল দিয়ে। এবং এই যে রেকর্ড লাইট যেটা পাস হয়ে আসছে, স্ক্যাটার হয়ে আসছে, সেটাই হচ্ছে টার্বিডিটি ইন্ডিকেটর। সো এখানে থেকে দেখতে হচ্ছে যে যত বেশি টার্বিড হবে তত হচ্ছে স্ক্যাটার বেড়ে যাবে। স্ক্যাটার বেড়ে গেলে হচ্ছে এই যে ফটোইলেকট্রিক সেলটা আছে এটা হচ্ছে তত বেশি লাইট রিডিং পাবে। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে প্রপোর্শনাল, যে যত রিডিং আসবে তার প্রপোর্শনাল। সো এখানে হচ্ছে টার্বিডিমিটারের সাথে স্পেকট্রোফটোমিটার ইউজ করে আমরা যে কালার মেজার করেছিলাম সেটার ডিফারেন্সটা। কালারের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে যতটুকু লাইট অ্যাবজর্ব হয়েছিল সেটাই ছিল। ফটোইলেকট্রিক সেলটা যত কালার যত বেশি হবে ফটোইলেকট্রিক সেলে তত রিডিংটা কম হবে, কারণ যেহেতু বেশি পোর্শনটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আর টার্বিডিটির ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্ক্যাটার হয়ে যাচ্ছে, তো যত টার্বিড হবে তত বেশি স্ক্যাটার হবে। তাহলে আমাদের যে ফটোইলেকট্রিক সেল যে লাইটটা রিডিংটা পাচ্ছে সেটা টার্বিডিটি বেশি হলে রিডিংটা বেশি হবে। এবং এই ক্ষেত্রেও আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ড সলিউশন ইউজ করে এই একটা ক্যালিব্রেশন ইকুয়েশন আগে থেকে তৈরি করে রাখি। সাধারণত আমাদের যে মিটারগুলো থাকে তার মধ্যে প্রোগ্রাম করে দেওয়া থাকে এবং একই রকম প্রিন্সিপালটা সেম। বিভিন্ন রেঞ্জের আমরা ক্যালিব্রেশন ইউজ করে থাকি, যেমন এখানে এক্সাম্পল দেখানো আছে যে 10 ইঞ্চি। স্যার ফরমাজিন যেটা ফরমাজিন পলিমার সেটা কেন ইউজ হচ্ছে ক্যালিব্রেট করার জন্য, মানে এটা স্পেশালিস্টটা কি হচ্ছে, ফরমাজিনটা কেন দিই? এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেট করে নেওয়া আছে। বেসিক্যালি হচ্ছে যে ওটার মানে নেফিলোমেট্রিক টার্বিডিটি মেজার যেটা, সেখানে যখন এটার কি বলা যায় যে সেটআপটা হচ্ছে রেফারেন্স স্ট্যান্ডার্ডে এমনভাবে সেট করা হয়েছে যে ওই ফরমাজিন পলিমারের যেই থেকে যে টার্বিডিটিটা আসবে সেটাই হচ্ছে ওই স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ব্যবহার করছি। তো বিভিন্ন দেখতে হচ্ছে যে বিভিন্ন রেঞ্জে আমরা টার্বিডিটি পাচ্ছি এবং সেগুলো হচ্ছে একটা কনসেন্ট্রেশন ওই ফরমাজিন পলিমার অ্যাড করে সে টার্বিডিটিটা পাওয়া যাচ্ছে। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এটা কি বলা যায়, ওইটার উপর বেস করে প্রিন্সিপালটা করা হয়েছে। ফরমাজিনের অল্টারনেট হিসেবেও আমরা অনেক ক্ষেত্রে আবার যে স্টাইরিন ডাইভিনাল বেনজিন এটা অনেক সময় ইউজ করা হয়ে থাকে অল্টারনেট হিসেবে। এই প্রসেসের ক্ষেত্রে আমরা অনেক লো টার্বিডিটিও মেজার করতে পারি, যেমন 0.02 এনটিও মেজার করতে পারি, বাট প্রোভাইডেড হচ্ছে আমাদের ওই রেঞ্জে ক্যালিব্রেট করার মতো স্ট্যান্ডার্ড সলিউশন যদি থাকে। এই লো টার্বিড সলিউশন যদি থাকে স্ট্যান্ডার্ড, তাহলে আমরা এই রেঞ্জে মেজার করতে পারি। কিন্তু যদি টার্বিডিটি 440 এনটিও চেয়ে বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটাকে ডাইলিউট করে নিই মেজার করার আগে। এটা হচ্ছে আমরা এমনভাবে ডাইলিউট করি যেন এটা আবার 30 to 40 এর মধ্যে চলে আসে। সো তারপর হচ্ছে আমরা ওইটাকে ডাইলিউশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাকচুয়াল টার্বিডিটিটা পেয়ে থাকি। এক্সপেরিমেন্টাল প্রসেস আমরা ভিডিওতে দেখি। Now we are going to demonstrate experiment number 3, determination of turbidity. In this experiment, we will determine turbidity of water sample using turbidity meter. The turbidity meter is manufactured by Hack. The turbidity meter is calibrated with standard solutions of different known turbidity. Here you can see standard solutions of 4 different turbidity. Inside the turbidity meter, you will see a cell with a white mark on it. We take the sample up to that white mark. Before taking any sample inside the cell, we first shake the sample properly so that if there is any settled particles, that will come into the solution again. After shaking, we will take the sample into the cell and that will be up to that white mark. After taking that sample, we will put the cell inside the turbidity meter and close the lid. After putting that cell inside the turbidity meter,
we'll press the read button of the meter, and after a few seconds the reading will appear, and the reading shows that turbidity of the sample is 5.33 NTU. তোমাদের কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? স্যার জেটি ইউ নিয়ে একটা কোশ্চেন আছে ভালো। স্যার এই জেটি ইউতে বলা হয়েছে যে যে আমাদের যে ক্যান্ডেলের যে ফ্লেমটা সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, সেটা মানে বোঝা যায় না, সেটা আর কি বুঝিনি আর কি, যে কিভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় ক্যান্ডেলের ফ্লেমটা। ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে যে তুমি যখন আচ্ছা একটা গ্র্যাজুয়েটেড সিলিন্ডার আছে, তো এখানে এটার মধ্যে পানি আছে তাই না, নিচে ক্যান্ডেলটা আছে। এখন আমি হচ্ছে বিভিন্ন এটা যদি উপর থেকে দেখি, এখানে দেখো আই সাইডটা, আমি যদি উপর থেকে দেখি এখানে পানি অ্যাড করতে থাকছি, এই উপর থেকে দেখলে এটার মধ্যে আমি এই ক্যান্ডেলের এই লাইটটা দেখতে পাবো না। এখন যদি পানি খোলা হয় তাহলে কি হবে, আস্তে আস্তে ফ্লেমের এটা কমে যাবে না, ইন্টেন্সিটিটা। তো যত ডেপথ পর্যন্ত পানি দেওয়া হলে এই যে ফ্লেমের এটা আমরা দেখতে পাবো না, সেটাই বলছে যে ডিসঅ্যাপিয়ার। বুঝতে পেরেছো? এই মেথডটা আসলে এখন ইউজ হয় না, আর এটা ওই আগে ইউজ হতো আর কি, তোমাদেরকে জাস্ট বলার জন্য যে এটাও আছে আর কি। এটা ঠিক ইউজ করা হয় না আর, টার্বিডিমিটার ইউজ করা হয়, যেটা তোমাদের আগে বলা হলো আর কি, সেটাই। এটা জাস্ট তোমাদেরকে জানানোর জন্য যে আরো একটা মেথড আছে যেটা আগে ইউজ করা হতো। জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ। So experiment number 4, এটা হচ্ছে determination of solids basically. So আমরা এখানে তিন ধরনের সলিডস দেখব, টোটাল সলিডস, dissolved solids and suspended solids in water. Total solids by definition হচ্ছে যে refer to the material that remains as residue upon evaporation and drying at 1032 to 105 degrees Celsius. So basically হচ্ছে যে পানিকে যদি আমরা ড্রাই করি 103 থেকে 105 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে যতটুকু রিসাইডেড হয়ে যাবে সেটাই হচ্ছে তার সলিডস। ইউজুয়ালি আমরা জানি যে পানির 100 ডিগ্রি হচ্ছে তার বয়েল, 100 ডিগ্রিতে পানি ইভাপোরেট করে যায়। বাট যেহেতু এখানে কিছু মিনারেলস থাকে যার কারণে এটার বয়েলিং পয়েন্টটা অনেক সময় বেড়ে যেতে থাকে, তাই আমরা একটু বেশিতেই করি। টোটাল সলিডস এর মধ্যে আছে হচ্ছে কিছু পোরশন যেটা কোনো ফিল্টার করা হলে সেখানে ফিল্টার রিটেইন করে, যেটাকে আমরা বলি হচ্ছে সাসপেন্ডেড সলিডস। আর একটা পোরশন আছে যেটা ফিল্টারের মধ্যে দিয়ে পাস করে যায়, যেটাকে আমরা বলছি হচ্ছে ডিজলভড সলিডস। সো টোটাল সলিডস হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিডস এবং টোটাল ডিজলভড সলিডস এর সামেশনস। সো বেসিক্যালি যদি একটা ফিল্টার থাকে, ফিল্টারে যেটা রিটেইন করছে সেটা হচ্ছে টিএসএস, আর যেটা পাস করে যাচ্ছে সেটা হচ্ছে টিটিএস। এবং গ্রাউন্ড ওয়াটার ইউজুয়ালি ডিজলভড সলিডস বেশি থাকে, এটা যে গ্রাউন্ড ওয়াটার যখন পাস করে যায় তো বিভিন্ন গ্রাউন্ডের মধ্যে দিয়ে পাস করে বিভিন্ন মিনারেলস সেখান থেকে ডিজলভ করে ডিজলভড সলিডসটা বেড়ে যায় গ্রাউন্ড ওয়াটারে। তো ওয়াটারে যদি ডিজলভড সলিডস এর পরিমাণ বেড়ে যায় তাহলে যার কারণে এটা হচ্ছে যে এটা টার্বিডিটি লুজ করে, এবং এটা অনেক ক্ষেত্রে ইউজুয়ালি বিভিন্ন ফিজিওলজিক্যাল রিঅ্যাকশন দেখা যায়। এবং এছাড়া হচ্ছে যে ডিজলভড সলিডস বেড়ে গেলে যে সকল ওয়াটার ফিটিংস আছে, পাইপ বা ওয়াটার হিটার, বয়লার, সেগুলোতে স্কেলিং দেখা যায়। তো ওখানে দেখা যায় যে অনেক একটা সলিডস এর লেয়ার পড়ে যায় বিভিন্ন ধরনের, সেটা ডিজলভড সলিডস বেড়ে গেলে এই সমস্যাটা দেখা যায়। আবার সাসপেন্ডেড সলিডস যদি থাকে, একটু আগে আমরা দেখে আসছি যে টার্বিডিটি বেড়ে যায়, সো স্থিরকালে এটা অতটা স্যাটিসফ্যাক্টরি হয় না। পিসিআর 1997 যে পোর্টেবল ওয়াটার এর ক্ষেত্রে বলা আছে এটা ম্যাক্সিমাম 1000 মিলিগ্রাম পার লিটার পর্যন্ত ডিজলভড সলিডস থাকতে পারবে। মেজারমেন্টের জন্য আমরা যেটা করি বেসিক্যালি হচ্ছে যে সেই যদি আমরা টোটাল সলিডস মেজার করতে চাই তাহলে হচ্ছে যে সেই পানিটাকে নিয়ে আমরা একটা ওভেনে 24 ঘন্টা রেখে দিব, যে ওভেনের টেম্পারেচার 103। প্রসিডিউরটা ভিডিওটাই দেখায় দাও ক্লাস, ভিডিওতে তো বলা আছে না সব। হ্যাঁ ঠিক আছে, তো একটু ভিডিওটা দেখানোর আগে জাস্ট হচ্ছে যে আমরা যখন টিডিএসটা মেজার করি, তো
TDS টা আমরা হচ্ছে ফিল্টার করার পর মেজার করি, কিন্তু আর একটা র্যাপিড অ্যাসেসমেন্ট আছে ডিজলভ সলিডস এর, সেটা হচ্ছে যে আমরা স্পেসিফিক কন্ডাক্টেন্স বা ইলেকট্রিক কন্ডাক্টিভিটি মেজার করে থাকি। সো ইলেকট্রিক কন্ডাক্টিভিটিটা হচ্ছে যেহেতু ডিজলভ সলিডস এ আয়ন ফর্মে থাকে, সো সেটা একটা ইলেকট্রিক কন্ডাক্টেন্সের মতো অ্যাক্ট করে। সো ইলেকট্রিক কন্ডাক্টিভিটি হচ্ছে একটা ইনডিরেক্ট মেজার অফ ডিজলভ সলিডস। ভিডিওটা দেখে তারপর we are going to demonstrate experiment number 4, where we will determine total dissolved solids, total suspended solids, and total solids of water sample. At the beginning, we will take the weight of empty beakers and we will mark the beakers properly. The beaker for TDS will be marked at TDS and the beaker for total solids will be marked at TS. And we will also write down the weight of those beakers. After that, we will filter the samples so that the suspended particles will be filtered out, and the filtrate water will contain only the dissolved particles. After filtration, we will measure 100 milliliter of water, and the 100 milliliter of water will be placed in the beaker that is marked for TDS. And for total solids, we'll measure 100 milliliter of unfiltered samples, and the sample will be placed in the beaker that is marked as TS. The beakers will then be placed inside the oven at 105 degrees Celsius, and will keep the beakers inside the oven for 24 hours. After 24 hours, we will take out the beakers and put the beakers inside a desiccator for 30 minutes. After 30 minutes, we will take out the beakers and take the readings again. And the readings will be recorded for both the beakers, and for TDS, the difference of the initial reading and the final reading will provide us the total dissolved solids, and for the TS we will get the total solids, and the suspended solids will be obtained by subtracting TDS from total solids. The calculations details are provided in the lab manual. Now we are going to demonstrate. Okay, so তোমাদের কোনো কোশ্চেন আছে? স্যার এক্সকিউজ মি স্যার, হ্যালো, হ্যাঁ বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আমাদের ল্যাব রিপোর্টে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে টিডিএস নিয়ে। তো ওইখানে এম্পিরিক্যাল ফ্যাক্টরের সাথে স্পেসিফিক কন্ডাক্টেন্স গুণ করে হচ্ছে টিডিএস টা বের করে, কিন্তু এখানে ডাটা প্রোভাইডেড ছিল। কারেকশনটা দিয়ে দেওয়া হলো টিকটকে ক্লাসের শুরুতে, তুমি বোধহয় ছিলে না। ওটা মিলিসিমেন্স হবে, মিলিসিমেন্স হবে, ভ্যালুটা মিলিসিমেন্স। আমি ওইটার সাথে মানে কি মাল্টিপ্লাই করলে স্পেসিফিক কন্ডাক্টেন্স পাওয়া যাবে, মানে কত 10 টু দি পাওয়ার 6? স্যারকে ক্যালকুলেশনটা দেখাতে দাও, স্যার তো দেখাবেন এখন, এগুলো বলবেন স্যার। আচ্ছা ঠিক আছে। সো ইলেকট্রিক কন্ডাক্টিভিটি আমরা ইসি মিটার আছে আমাদের, অনেকটা পিএইচ মিটার মতোই একই ধরনের। এটার জন্য একটা আলাদা প্রুফ থাকে, যেটা ইসি প্রুফ বলি আমরা। সো এখানে আমি ক্যালকুলেশনটা জাস্ট একটু কুইকলি করে যাই। টোটাল সলিডস এর জন্য আমরা যেটা বলছিলাম যে শুরুতে তোমাদের একটা
রিডিং আছে যেখানে হচ্ছে বিকার প্লাস হচ্ছে সলিডস যেটা হচ্ছে W2, আর এখান থেকে হচ্ছে আমরা শুধু বিকারের যে ওয়েট সেটা W1 সেটা মাইনাস করব। আমরা স্যাম্পল নিয়েছিলাম হচ্ছে 100 মিলিলিটার, আর এটাকে যেহেতু আমরা মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করছি, সো যার কারণে হচ্ছে এটাকে স্যাম্পল ভলিউম অফ স্যাম্পল দিয়ে সাবট্রাক্ট করে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব যেহেতু এভরিথিং ইন মিলিলিটার, সো ফাইনালি রেজাল্ট হবে হচ্ছে মিলিগ্রাম পার লিটারে। এখানে একটু খেয়াল রাখো আমার যে ওয়েট অফ বিকার যেটা এই ইকুয়েশনে এটা আছে হচ্ছে মিলিগ্রামে, এটা একটু তোমরা মাথায় রাখবে। টিডিএস এর ক্ষেত্রে একরকম ভাবে শুধুমাত্র এখানে হচ্ছে যে এটা হবে হচ্ছে টিডিএস এর জন্য যে বিকার সেটার জন্য রিডিংটা আসবে। আর সাসপেন্ডেড সলিডস আমরা পাবো হচ্ছে যেহেতু টোটাল সলিডস বেসিক্যালি হচ্ছে সামেশন অফ টিএসএস এন্ড টিডিএস, সো টিএসএস উইল বি যে তোমার স্লাইডে নাম্বার 0.4 এ লেখা হচ্ছে যে ক্যালকুলেট টোটাল সলিড, নিচে যে টিডিএস মানে ওটা একটু ইয়ে করে দাও। আমরা যে এমপিরিক্যাল ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে কিভাবে টিডিএস টা পাওয়া যায় ওইটা একটু যে জিজ্ঞেস করলে যেহেতু একটু বলে দিও। ওকে, সো যেটা হচ্ছে যে আমরা যে এখানে করেছিলাম তোমাদের সবাইকে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি রিডিং দিয়ে দেওয়া হবে যেটা আমরা ইসি মেজার করব যেটা। সো ইলেকট্রিক কন্ডাক্টিভিটি আর টিডিএস এর মধ্যে একটা রিলেশনশিপ আছে যেটা হচ্ছে টিডিএস কে আমরা যদি একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি আসে। সো এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হচ্ছে যে স্পেসিফিক কন্ডাক্টেন্স যেটা ইসি সেটাকে আমরা হচ্ছে 0.55 থেকে 0.9 এই রেঞ্জের মধ্যে সাধারণত থাকে। যদি আমরা এটাতে মাল্টিপ্লাই করি তাহলে সেখান থেকে টিডিএস পাবো। সো টিডিএস ইকুয়ালস টু হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি মাল্টিপ্লাইড বাই মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এখন মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হচ্ছে আবার সরি শেয়ারিংটা বন্ধ হয়ে গেছে। আমি যদি এখানে করি এটা TDS equals to হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি মাল্টিপ্লাইড বাই মাল্টিপ্লাইং ফ্যাক্টর, যেখানে হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা ইউজুয়ালি হচ্ছে 0.55 থেকে 0.9 এর মতো হয়ে থাকে। অ্যানসার পেয়েছো তোমার কোশ্চেনে? স্যার ওইটা আমি জানতে চাচ্ছি স্পেসিফিক কন্ডাক্টেন্স কিভাবে বের করে, না টিডিএস কিভাবে বের করে, এটা তো দেয়া আছে ল্যাব ম্যানুয়ালে। স্পেসিফিক কন্ডাক্টেন্স যেটা হচ্ছে যেটা বললাম আমাদের ইলেকট্রিক কন্ডাক্টিভিটি মিটার আছে। সো একটা অনেকটা পিএইচ মিটার ওই একই ধরনেরই, যেখানে একটা ইলেকট্রিক প্রোব থাকে যেটা আমরা পানির মধ্যে ইনসার্ট করলে এই যে ইসি মিটারটা আছে তার মধ্যে হচ্ছে রিডিংটা পেয়ে যাই। সো তোমাদের এটা দেখানো হয়নি ওই, কিন্তু প্রসেসটা একই রকম। তো তোমাদেরকে ওই রিডিংটা আমরা দিয়ে দিয়েছি, দিয়ে দিব। সো আমরা ওই ইসি মিটার দিয়ে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি রিডিংটা পেয়ে থাকি।